একটা অ্যাক্সিডেন্ট ঘিরে শুরু হয় রহস্য। সাংবাদিক ব্লেম দেয় সুপারস্টার ইমতিয়াজ খান ছ্যাঁকা দেওয়ায় মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করেছে। কারণ যেদিন অ্যাক্সিডেন্টটা হয় সেদিন ছিল সুপারস্টারের অন্য একজনের সাথে এঙ্গেজমেন্ট। কথা হচ্ছে এই সুইসাইড অ্যাটেম্প্ট কি সুপারস্টারের জন্য নাকি অন্য কোনো কারণ এখানে আছে। যেটাই থাকুক, গল্পের শেষটা আপনাকে ভাবাবে এটা নিশ্চিত। তাহলে আর কথা না বাড়িয়ে হাইড অ্যান্ড সিক ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা বারে এক মেয়েকে প্রচুর ড্রিঙ্কস করা অবস্থায় দেখা যায়। সম্ভবত মেয়েটি অনেক কষ্ট পাওয়াতে ড্রিঙ্কস করতে এসেছে। সেখান থেকে বাসায় যাওয়ার পথে মেয়েটির গাড়ি মারাত্মক অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। এবার সিন শিফট করে বিনোদন সাংবাদিক নাদিয়াকে দেখানো হয়। সে নিউজ কভার করতে এসেছে সুপারস্টার ইমতিয়াজ খানের এঙ্গেজমেন্টের। ইমতিয়াজ খানের এঙ্গেজমেন্ট হচ্ছে বড় এক প্রডিউসারের মেয়ের সাথে। এর মধ্যেই নাদিয়ার বস নিউজ রুম থেকে নাদিয়াকে জানায় ইমতিয়াজ খানের গার্লফ্রেন্ড আজ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এই ব্যাপারে সবার সামনে তাকে জিজ্ঞেস করবে। নাদিয়া এটা জিজ্ঞেস করতে অসম্মতি জানায়, কারণ এই ব্যাপারে তার কাছে সঠিক কোনো তথ্য নেই। তারপরও বসের কথা মেনে নিতে হয় নাদিয়াকে। ইমতিয়াজ খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে নাদিয়া সেখানে গিয়ে ওই মেয়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যার নাম রাশা, তার প্রসঙ্গ নিয়ে এসে জিজ্ঞেস করে, আপনার যেদিন এঙ্গেজমেন্ট সেই দিনই কেন রাশা নামের মেয়েটি সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে? নাদিয়ার এই প্রশ্নে ইমতিয়াজ জানায়, তাকে আমি চিনি না। তখন নাদিয়া বলে, সূত্র তো জানালো রাশা আপনার গার্লফ্রেন্ড ছিল। আপনার অন্যজনের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে বলেই সে সুইসাইড করার চেষ্টা করেছে। সূত্রের কথা নিয়ে আসায় ইমতিয়াজ বলে, আপনার সূত্র কি থ্রিলার লেখক নাকি? হঠাৎ একজনের নাম নিয়ে এসে আমার সাথে জড়িয়ে দিলেন। আপনারা সাংবাদিকরা আসলে এমনই, কোনো একটা কিছু পেলেই সেলিব্রিটিদের ব্লেম দেন। আর আমি হচ্ছি বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে লাস্ট সুপারস্টার। আমাকে নিয়ে নিউজ করলে আপনাদের হাইপ বেড়ে যায়, তাই না? ইমতিয়াজের কাছে এসব শুনে অনেকটা লজ্জিত হয় নাদিয়া, তাই সরি বলে সেখান থেকে সরে আসে। এবার ইমতিয়াজের উডবি ওয়াইফ নাদিয়াকে জিজ্ঞেস করে, আসলে কি রাশা ইমতিয়াজের গার্লফ্রেন্ড ছিল? নাদিয়া জানায়, আসলে আমি জানি না। ওইদিকে দেখা যায় মারাত্মক অ্যাক্সিডেন্টের পরেও রাশা মারা যায়নি। হাসপাতালে তার চিকিৎসা চলছে। বাইরে বাবা তার একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। একসময় তার মাও অনেক কান্না করে। তখন এক সাংবাদিক রাশার অ্যাক্সিডেন্টের স্পট থেকে লাইভে এসে জানায়, রাশার সাথে সুপারস্টার ইমতিয়াজ খানের গোপন সম্পর্ক ছিল। আর সেজন্যই ইমতিয়াজ খানের যেদিন অন্যজনের সাথে এঙ্গেজমেন্ট হয় সেই দিনই সে সুইসাইড অ্যাটেম্প্ট করে। এখানে নিশ্চয়ই কিছু লুকায়িত ব্যাপার আছে। এই নিউজ রাশার বাবা মা দেখে অবাক হয়। অন্যদিকে নাদিয়ার বস এসে নাদিয়াকে এই নিউজের ভিডিও দেখিয়ে বলে, দুজন একসাথে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলে, দেখো এখন সে কি নিউজ করছে আর তুমি কি করছো। নাদিয়া নিউজ দেখে বলে, এসব শুধু তারা ভিউজ নেওয়ার জন্য করেছে, এটা কোনো নিউজের মধ্যেই পড়ে না। বস তখন জানায়, এটাই তো এখন দরকার। যেভাবে ফেসবুক ইউটিউবে সবাই সাংবাদিক হয়ে উঠছে, সামনে বিনোদন সাংবাদিকদের আর কোনো অস্তিত্বই থাকবে না। তাই এসব ভিউজ নিউজই করতে হবে। বস এসব বলার পর নাদিয়াকে ইমতিয়াজ এবং রাশার বেশ কয়েকটি ডার্ক নিউজ রেডি করতে বলে, যেটা 10 দিন ধরে প্রচারিত হবে। আরও জানাই, ইমতিয়াজের সাথে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে, যে ইন্টারভিউটা তুমি নেবে, যেখানে প্রশ্ন করবে রাশাকে নিয়ে। নাদিয়া প্রথমে এসবের রাজি হতে চায় না, কিন্তু সাংবাদিক পেশায় যেহেতু সে নিয়োজিত তাই মেনে নেয়। ওইদিকে হাসপাতালে রাশার অবস্থা খারাপ হতে থাকলে বাবা মা টেনশন করে। সে সময় রাশার বাবার বন্ধু জানায়, টেনশন করে কোনো লাভ হবে না, যা হওয়ার তাই হবে। তবে আমরা ইমতিয়াজ বাস্টার্ডকে ছাড়ছি না। এদিকে ইমতিয়াজ খানের ইন্টারভিউ নিতে একটা রেস্টুরেন্টে আসে নাদিয়া। সেখানে ইমতিয়াজ আগেই জানিয়ে দেয়, আমার নেক্সট মুভি পরাণের পরাণ ছাড়া আর কোনো কথা হবে না। নাদিয়া পরাণের পরাণ নিয়ে কথা বলা শুরু করে। সেখানে নিয়ে আসে করোনার পরবর্তী ইমতিয়াজ খানের সিনেমা ফ্লপ নিয়ে। এমনকি ইমতিয়াজের সামনে আরও এক নায়ক রুশো, যিনি গুহা সিনেমা নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, তাকে নিয়েও কথা বলে। গুহা রুশোর প্রথম সিনেমা। এতদিন নাটক ইন্ডাস্ট্রি থেকে এসে প্রথম সিনেমাতেই বাজিমাত করেছে রুশো। নাদিয়া এই প্রসঙ্গ ছেড়ে এবার বলে, আজকাল আপনাকে সবাই বয়ফ্রেন্ড ভাবতে শুরু করেছে দেখি। ইমতিয়াজ বুঝতে পারে রাশার প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে, তাই জানাই, রাশাকে আমি চিনি, কয়েকবার তার সাথে আমি কফিও খেয়েছি। এরপর কি একটু হাত ধরেছি, অমনি গার্লফ্রেন্ড ভাবা শুরু করেছে। এটা কিছু হলো? ইমতিয়াজ নাদিয়াকে এসব জানানোর পর বলে, এইটা কিন্তু অফ দ্য রেকর্ডেই থাকবে, প্রকাশ যেন না হয়। এরপর রুশোর গুহা সিনেমার ব্যাপার টেনে নিয়ে আসে ইমতিয়াজ আর বলে, এই সিনেমা যে টাকা খরচ করে বানানো হয়েছে সেইটা আমার পরাণের পরাণ সিনেমার একটা গানের পিছনেই লেগেছে। পরাণের পরাণ হচ্ছে দারুণ অ্যাকশন ধর্মী সিনেমা, আমার অডিয়েন্স ঠিকই পছন্দ করবে।
ইন্টারভিউ শেষ পর্যায়ে নাদিয়া জানায়, আমি হলুদ সাংবাদিক নই, তাই কোনো এভিডেন্স প্রুফ ছাড়া কিছু করব না, কিন্তু প্রমাণসহ সবকিছু থাকার পরও যদি আমি কোনো কিছু না করি সেটাও কিন্তু আমার ইথিক্সের মধ্যে পড়ে না, তাই যেটা প্রমাণসহ পাবো সেটা নিয়েই নিউজ করব। এই বলে নাদিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল নাদিয়া দেখতে পায় সুপারস্টার ইমতিয়াজ খান এবং রাশার অন্তরঙ্গ ভিডিও সব দিকে ছড়িয়ে গিয়েছে। ভিডিও ছড়িয়ে যাওয়ায় সাংবাদিক রাশার বাবার বন্ধু আফজালকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে। সে জিজ্ঞেস করে, নায়কের সাথে রাশার গোপন সম্পর্ক থেকেই কি রাশা সুইসাইড করেছে? এসব জিজ্ঞেস করে কারণ রাশার বাবা আর আফজাল ছোটবেলার বন্ধু, একই বিল্ডিংয়ে দুই ফ্যামিলি থাকে, আবার আফজাল একটু বেশি প্রভাবশালী। সেদিন রাতে নাদিয়া তার সাংবাদিক বন্ধুর সাথে হাঁটতে বের হলে একজন ফোন দিয়ে রাশা কেস থেকে সরে যেতে বলে। সেই সময় এক গাড়ি দিয়ে ডেথ থ্রেটও দেয়। ব্যাপারটা অনেক সন্দেহজনক লাগে নাদিয়ার, তাই নাদিয়া এসে তার বসকে বলে ইমতিয়াজ এবং রাশার কেসে কিছু একটা কিন্তু আছে, দুই দিক থেকেই কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। বস জানায়, ডেথ থ্রেট খেয়ে ভয় পেয়েছো নাকি? পুলিশকে জানাবে? এরপর বলে, তুমি বিনোদন সাংবাদিক, বিনোদন নিয়েই পড়ে থাকো, এই সব নিয়ে তোমাকে ভাবার কোনো দরকার নেই, এই রহস্যগুলো ক্রাইম জার্নালিস্ট দেখবে। নাদিয়া এবার বলে, আপনি তো একবার বলেছিলেন আমি যেন ক্রাইম জার্নালিজম নিয়েও ভাবি, তাহলে আমাকে এবার ক্রাইম জার্নালিস্টের দায়িত্ব দেন। বস সেইটাই করে, কিন্তু সবকিছু খুঁজে বের না করলে তাকে যে চাকরিচ্যুত করবে সেটাও জানিয়ে দেয়। নাদিয়া ক্রাইম রিপোর্টারের দায়িত্ব পেয়ে আগে চলে আসে রাশার অ্যাক্সিডেন্টের লোকেশনে। সেখানে যে বাসায় সিসিটিভি ক্যামেরায় অ্যাক্সিডেন্ট ধরা পড়েছে সেটা দেখতে চায় দারোয়ানের কাছে। দারোয়ান প্রথমে ফুটেজ দেখাতে চায় না, কারণ সে পুলিশকে একবার দেখিয়ে দিয়ে বিরক্ত। তারপরেও নাদিয়ার কথাই সে দেখায়। নাদিয়া অ্যাক্সিডেন্টের লোকেশনে একটা মোটরসাইকেলকে দেখে, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখে হেল্প করার বদলে গাড়ি গুড়িয়ে চলে যায়, যেইটা সন্দেহজনক লাগে নাদিয়ার। এই মোটরসাইকেলের নাম্বারের ছবি তুলে তার বন্ধুকে পাঠায়, কারণ বন্ধুর পরিচিত পুলিশ আছে। এদিকে সেদিন ভিডিও ভাইরালের ব্যাপারে ইমতিয়াজের সাথে দেখা করতে যায় নাদিয়া। গিয়ে দেখে ইমতিয়াজ একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত। শুটিং শেষ হলে ভিডিওর ব্যাপারে নাদিয়া বলে, আপনি কি ইচ্ছে করে ভিডিও ভাইরাল করেছেন নাকি? অনেকে সিনেমার প্রমোশনে হাইপে থাকার জন্য নিজে থেকে কত কিছুই না করে, সেক্ষেত্রে আপনিও করলেন নাকি? ইমতিয়াজ জানায়, রাশার সঙ্গে আমার সম্পর্ক যতটুকু দেখেছেন অতটুকুই, এসব কে করেছে জানি না। পরের দিন সাংবাদিক বন্ধু নাদিয়াকে ফোন করে জানায়, মোটরসাইকেলের মালিকের পরিচয় ঠিকানা পেয়েছি। নাদিয়া তখন দ্রুত সেই ঠিকানা অনুযায়ী গিয়ে ফরিদ, যার নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা, তাকে খোঁজে। এক সময় ফরিদের বউয়ের দেখা পায় সে। বউ জানায়, 5 বছর আগে হেলাল নামের একজনের কাছে মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে, তাই ফরিদকে না পেয়ে হেলালকে খোঁজে। তখন নাদিয়ার দেখা হয়ে যায় ওই দারোয়ানের সাথে। দারোয়ান জানায়, আমি নিয়ে যাব হেলালের কাছে। যেতে যেতে তারা ওই নাম্বার প্লেটের মোটরসাইকেল রাস্তায় একজনকে চালিয়ে আসা অবস্থায় দেখতে পায়। একসময় মোটরসাইকেল চালক নাদিয়ার সামনে গুলি করে মেরে ফেলে দারোয়ানকে। নাদিয়া মুহূর্তের মধ্যে হতবম্ব হয়ে যায়। ওইদিকে হাসপাতালে জ্ঞান ফেরে রাশার, কিন্তু ডাক্তার রাশার বাবা এবং বন্ধু আফজালকে জানায় রাশা প্রেগনেন্ট। এইটা রাশা শুনে বিচলিত হয়ে পড়ে। তখন বাবার বন্ধু আফজাল সবকিছু সামলে নেবে বলে জানায়। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাশা এবং তার ফ্যামিলিকে। রাশার বাবা ব্যবসায় লস খেয়ে ভেঙে পড়লে আফজাল ব্যাংক চেক দিয়ে পরিস্থিতি সামলে নেয়। তো রাশা কিছুটা সুস্থ হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন মা রাশাকে বলে, কি থেকে কি হলো? তুই তো সারাদিন বাড়িতেই থাকিস, কখন তুই নায়কের সাথে গিয়েছিলি? ওইদিকে নাদিয়া তার বসকে নিয়ে পুলিশের কাছে আসে হেলালের ব্যাপার নিয়ে। পুলিশ জানায়, কত হেলাল আছে, কিভাবে খুঁজে বের করি এখন? এর মধ্যে রাশার প্রেগনেন্সির ব্যাপারটাও ভাইরাল হলে ইমতিয়াজ খানের উড বি ওয়াইফ মিথিলা জিজ্ঞেস করে, রাশার সাথে তাহলে তোমার সত্যিই সম্পর্ক ছিল? এখন রাশার পেটে তোমার বাচ্চা? ইমতিয়াজ জানায়, সেরকম কিছুই নয়, যতটুকু ভিডিওতে ভাইরাল হয়েছে ততটুকুই, এর বাইরে আমাদের আর কিছু ছিল না। এবার ভিডিও ভাইরালের দিনকার ঘটনাও খুলে বলে ইমতিয়াজ। সেদিন ইমতিয়াজ ডেট করার আগে মোবাইল ক্যামেরা অন রেখেছিল, আর রাশার সাথে সে ডেট হোটেল রুমে করেছিল, কারণ সেলিব্রিটি বলে কথা, যেটা নিয়ে রাশা আবার ইনসিকিউরও ছিল। দুজন কথা বলতে বলতে কিস করতে গেলে সেই সময় মোবাইলটা পড়ে যায়। তখন রাশা মোবাইলে ভিডিও করা দেখে হোটেল থেকে বের হয়ে যায়। এই পর্যায়ে ইমতিয়াজ সেদিনের ঘটনা জানিয়ে বলে, রাশা একজন সাইকো, প্রথম থেকে সন্দেহ লাগছিল, ভেবেছিলাম সে হয়তো ব্ল্যাকমেল করবে, এজন্য ভিডিও অন করে রেখেছিলাম। ইমতিয়াজের এই কথা শুনে মিথিলা জানায়, রাশা সাইকো নয়, সাইকো হচ্ছে তুমি।
এমনকি আমিও সাইকো, কারণ এতক্ষণ তোমার সব কথা রেকর্ড করেছি, যা বাবাকে শোনাবো। এইটা শুনে ইমতিয়াজ বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিয়েটা ভেঙে দিও না প্লিজ, এই বিয়ে দরকার। কিন্তু মিথিলা কোনো কথা না শুনেই চলে যায়। নাদিয়ার বস এবার নাদিয়াকে বেশ অপমান করে, কারণ নাদিয়া তাকে নিয়ে হেলালকে খুঁজতে পুলিশের কাছে গিয়েছিল। বস অপমান করার পরেও ক্ষান্ত হয় না, লিখতে বলে ইমতিয়াজ রাশাকে নিয়ে রসকস নিউজ। কিন্তু এবার নাদিয়া আর চুপচাপ থাকে না, বসকে রাগ দেখিয়ে বলে, যদি আর একবার আমার সাথে জোর গলায় কথা বলেন তাহলে আপনার নামে হ্যারাসমেন্টের কেস দেব। এইটা শুনে বস আবার ভয় পেয়ে যায়। তারপর নাদিয়া চলে যেতে থাকলে বস জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? নাদিয়া জানায়, হেলালকে ধরতে নিজে টোপ হতে যাচ্ছি। এই বলে হেলালকে খুঁজতে এক বস্তিতে আসে নাদিয়া। সেখানে গিয়ে এদিক সেদিক খুঁজলে এক বাচ্চা ছেলে তার পিছু নেয়। নাদিয়া একসময় বাচ্চাটাকে ধরে ফেলে। বাচ্চা তখন জানায় হেলাল একজন রোহিঙ্গা, পালিয়ে এসেছে এখানে, গুটির ব্যবসা করে। তখন তার ঘরও দেখিয়ে দেয় ছেলেটি। সে ঘরে গেলে নাদিয়া হেলালকে পায়। তারপর জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্টের দিন সে কোথায় পালিয়ে গিয়েছিল। হেলাল জানায়, সেদিন একজনকে গুটি দিতে গিয়েছিলাম, তখন চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হয়, তাই পালিয়ে আসি। এইটা শুনে নাদিয়া জিজ্ঞেস করে, আবার কবে সেই লোক গুটি নিতে আসবে? হেলাল জানায়, এই সপ্তাহতেই আসবে, কিন্তু তার হোটেলে গিয়ে দিয়ে আসতে হবে। নাদিয়া তখন সেই হোটেলেই যেতে চায়, সেটাতে না করে না হেলাল। হেলাল নাদিয়াকে হোটেলে নিয়ে আসলে নাদিয়ার মনে কিছুটা সন্দেহ ঢোকে, কারণ সে যা জিজ্ঞেস করছে সেটাই সে বলে দিচ্ছে, এমনকি সে পালানোরও চেষ্টা করছে না। তখন নাদিয়া জিজ্ঞেস করে, সবকিছু এভাবে বলে দিচ্ছেন দেখি, এখানে কোনো ফাঁদ আছে নাকি? হেলাল জানায়, মায়ানমার থেকে সবকিছু ছেড়ে এখানে এসেছি, তাই মানুষের উপকারেই আমি খুশি। হোটেল রুমে তাকে নিয়ে যাওয়ার পরপরেই হেলাল তাকে একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে, সাথে বলে, আমাকে খুঁজে বের করার ফল দেখতে পেয়েছিস? সেই সময় হোটেল রুমে এক মহিলা প্রবেশ করে। তখন নাদিয়া তাকে চিনতে পায়, কিন্তু এর মধ্যে আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায়। সে সময় আমরা মহিলাকে দেখতে পাই না, হয়তো পরবর্তীতে জানতে পারবো এর আসল রহস্য। ওইদিকে রাশার মা রাশার অ্যাবর্শন করাতে চাইলে রাশা তা করতে চায় না। তখন মা বলে, তুই তো প্রায় মারাই গিয়েছিলি, এখন তোর পেটে ওকে মারলে কি হবে? রাশা জানায়, হ্যাঁ মরতে চেয়েছিলাম, কিন্তু তখন জানতাম না আমার পেটে আরেকজন আছে, তাহলে আর মরতে যেতাম না। ওইদিকে রাশার সাথে ভিডিও ভাইরাল হওয়ায় সুপারস্টার ইমতিয়াজের ক্যারিয়ার একদম শেষ পর্যায়ে চলে আসে। পরের দিন বসের কথা অনুযায়ী হেলাল রাশাকে মারতে রাশার বাসায় প্ল্যাম্বার হয়ে প্রবেশ করে। ওইদিকে নাদিয়ার জ্ঞান ফিরলে নিজেকে একটা বাথটাবের মধ্যে আবিষ্কার করে আর দেখে তার হাত বাঁধা। কোনো মতে হাত খুলে হোটেল থেকে সে বের হয়। তখন দেখা হয় মিথিলার সাথে, যেখানে দেখা যায় মিথিলা অন্য কারো সাথে রুম ডেটে এসেছে। এখানে আমরা জানতে পারি মূলত ইমতিয়াজের ফোন থেকে রাশার সাথে ভিডিও সেই ছড়িয়েছে, কারণ মিথিলা অন্য কাউকে ভালোবাসে। এদিকে হেলাল বাসায় রাশাকে খুঁজতে থাকলে দারোয়ান এসে বাধা দিলে দারোয়ানকেও মেরে ফেলে হেলাল। এবার রাশার রুমে ঢুকে যেই রাশাকে মারতে যাবে তখনই সেখানে চলে আসে নাদিয়া। এসে হেলালকে আটকালে রাশা ফুলদানি দিয়ে হেলালের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এবার নাদিয়া রাশাকে সব ঘটনা জনসম্মুখে বলতে বলে। সিন শিফট করে দেখানো হয় আফজালকে। তিনি তার পেইন্টিং এক্সিবিশনে কথা বলছিলেন। একসময় রাশা নাদিয়াকে নিয়ে সেখানে উপস্থিত হয়। তখন রাশা নাদিয়াকে দেখে সে চমকে ওঠে। নাদিয়া তখন রাশাকে সব ঘটনা খুলে বলতে বলে। তখন রাশা মাইক্রোফোনের সামনে দাঁড়ালে কোনো কিছু বলতে নিষেধ করে আফজাল, কিন্তু চুপ থাকে না সে। সবার সামনে 5 বছর আগের এক ঘটনা নিয়ে আসে। সেই সময় রাশার বাবা এক ব্যবসায়িক লসের মধ্যে পড়েছিল, সেখানে হেল্প করে আফজাল, যেটা আমরা আগেও একবার দেখেছি। তো হেল্প করার পর সুযোগ বুঝে মেয়ে সমতুল্য রাশাকে নিজের আয়ত্ত করে ফেলে। তারপর প্রতিদিন চলে ধর্ষণ। এসব বলার পর রাশা আরও জানায়, আফজাল আমাকে 5 বছর ধরে ধর্ষণ করছে। যখন প্যারিসে চলে গেল ভেবেছিলাম হয়তো এবার বেঁচে গেলাম। নিজের অতীত ভুলে সামনে এগিয়ে যেতে থাকলে দেখা হয় ইমতিয়াজের সাথে, কিন্তু দেখি ইমতিয়াজও একই। এর মধ্যেই আফজাল প্যারিস থেকে চলে এসে আবার টর্চার শুরু করে, কিন্তু এবার আর সহ্য করতে পারি না, তাই সুইসাইড করতে যায়। মেয়ের কাছে এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে রাশার বাবা মা। রাশা তখন আরো জানায়, কিন্তু এখন আর সুইসাইড করব না, কারণ আমার ভেতর আরো একটা প্রাণ আছে, আমি তাকে নিজের পরিচয়ে বড় করব। এসব বলার পর আফজালের বিচার চায় রাশা, সাথে জানায় মেয়েরা আসলে কারো কাছেই নিরাপদ নয়, তাই আমার গর্ভ থেকে যদি মেয়ে জন্ম নেয় আমি কার কাছ থেকে তাকে প্রোটেক্ট করব? ঘরের মানুষজন তো মেয়েদের ভোগপণ্যই করে। রাশার এসব কথা বলা শেষ হলে সবার সামনে আফজাল জানায় রাশা মাত্র বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ফিরেছে,
তাই তার মাথা ঠিক নেই। মাথার সমস্যা থেকে সবকিছু উল্টাপাল্টা বকছে। আফজালের কথা শেষ না হতেই সবাই জুতো ছুটতে থাকে আফজালের শরীরে। এখন কথা হচ্ছে, নাদিয়া হোটেল রুমে কাকে দেখেছিল? নাদিয়া আসলে দেখেছিল আফজালের ওয়াইফকে। ওয়াইফের কাছে একদিন আফজাল রাশার ব্যাপারে ধরা খায়, কিন্তু ওয়াইফ আফজালকে ভালোবাসে, তাই তার 7 খুন মাফ করে রাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এজন্য প্রথমবার হেলালকে পাঠালে রাশা নিজ থেকেই সুইসাইড করে বসে, কিন্তু তারপরেও বেঁচে গেলে আবার হেলালকে পাঠায় রাশাকে মারতে। এবার রাশাকে বাঁচায় নাদিয়া। তো এখানে কেস সলভ হয়ে যায়, আর নাদিয়াও তার কেস সলভ করে আপন মনে ঘুরে বেড়ায়। গল্প সেরকম স্ট্রং না হলেও মূল থিমটা ভালো ছিল। মেয়েরা এখন নিজ বাড়িতেও নিরাপদ নয়। সুযোগ পেলে যে কোনো মেয়েকে ছিঁড়ে খেতে পারে তারা, হোক না সেটা বন্ধুর মেয়ে। হাইড অ্যান্ড সিক কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।